নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার বালি ঘোরার গল্প নিয়ে। আসুন আজ আপনাদেরকে ইন্দোনেশিয়ার উলুয়াটু মন্দিরটি ঘুরে দেখাই এবং তার গল্প বলি। ওই যে দেখছেন না রং বেরঙের কাপড়ের স্তূপগুলো, ইন্দোনেশিয়াতে প্রায় বেশিরভাগ মন্দিরেই প্রবেশের আগে ওই এক টুকরো কাপড় কোমরে জড়িয়ে নিতে হয়। ওই টুকরো কাপড়কে সারাং বলে। আপনারা নিশ্চয়ই আমার আগের ব্লগেও এগুলো দেখে থাকবেন। এই দেখুন, আজ আমরা এসে পড়েছি বালি রাজ্যের উলুওটা মন্দিরের দ্বার প্রান্তে। মন্দিরটি 1000 বছরের পুরনো। এটি ভাবতেই আমার গায়ে কীরকম একটা শিহরণ খেলে গেল। আর ওই যে আরেকটু এগোলেই কিন্তু দেখতে পাবো ভূখণ্ডের শেষ কিনারা, আর যার পায়ে সাগরের ঢেউ এসে আলতো করে আছড়ে পড়ে যাচ্ছে। সেই বা কি কম রোমাঞ্চকর বলুন। উলাওটার অর্থই তো পাহাড় বা পাথরের খাঁড়া কিনারা, আর সেটাই তো এই মন্দিরের প্রধান বৈশিষ্ট্য, যে এই মন্দিরটি পাহাড়ের কিনারা ঘেঁষে ঘেঁষে এক বিস্তীর্ণ এলাকা জুড়ে দাঁড়িয়ে রয়েছে। ওই দেখুন কি অপূর্ব সেই দৃশ্য। আবার দেখুন বন্ধুরা, মানুষের চোখের মনোরঞ্জনের জন্য কিছু রঙিন ফুলের গুচ্ছও তাদের ডালি ছড়িয়ে দিয়েছে আমাদের দৃষ্টিপথে। আমার যেন মনে হচ্ছে চলতে চলতে এসে হঠাৎ করে রাস্তাটা ফুরিয়ে গেল, আর সেই ফুরিয়ে যাওয়া রাস্তাটা চাইলে কিন্তু নিমেষেই নেমে যেতে পারত ওই জলরাশির ঢেউয়ের কাছে। তো ক্লান্ত পথ, সেও তো বিশ্রাম খোঁজে। আর ওই যে দূরের কিনারায় একটি ছোট মন্দিরের মতন দেখতে পাচ্ছেন না, ওই রকম আরও 9টি দিক আছে কিন্তু এখানে। সবগুলোতে তো আর হেঁটে যাওয়া সম্ভব হবে না, বুঝতেই পারছিলাম সেটা। তাই ওই যে দূরে বেশিরভাগ মানুষজন যেদিকে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটা ধরেই হাঁটবো বলে ঠিক করলাম। অদ্ভুত মন ভালো করা পরিবেশ চারিদিকে। এই সুন্দর প্রশান্তির জন্যই হয়তো একজন গুণী সন্ন্যাসী উনার ধার্মিক যাত্রাপথের শেষ বিন্দু হিসাবে এই জায়গাটিকেই বেছে নিয়েছিলেন। কথিত আছে উনি এই উলাওটা মন্দিরের সৃষ্টিকর্তা। সে তো গেল অনেক অনেক বছর আগের কথা। আর আজকের দিনে এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, মন্দিরটিকে ঘিরে এরকম ঘন জঙ্গল বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে। আর এখানে অনেক অনেক হনুমান এবং বানরের বসবাস। তার প্রমাণ তো হাতে নাতেই পেয়েছি। চারিদিকে অসংখ্য বানর ছিল, যারা চশমা, ফোন, ক্যামেরা সব কিছু প্রায় এসে কেড়ে নিচ্ছিল। তাই যতটা হাঁটবো ভেবেছিলাম ঠিক ততটাও হাঁটতে পারিনি, আমরা আগেই ফিরে এসেছিলাম। আমরা এখন কেন্দ্রস্থলে চলে এসেছি মন্দিরটি। আমি ভাবছিলাম এখানে হয়তো কোনো মন্দিরের ঘর মতন দেখতে পাবো, কিন্তু এটা ছিল আসলেই একটা উপাসনা কেন্দ্র। বললাম না, ওই যে সন্ন্যাসী মহারাজ, উনার উপাসনা কেন্দ্র। এরপরেই ছিল সব থেকে কঠিন কাজটি। নৃত্যের তালে তালে রামায়ণ দেখবার জন্য টিকিট সংগ্রহের ছিল লম্বা লাইন। সেই টিকিট সংগ্রহ করে গিয়ে বসে পড়লাম অডিয়েন্স ভর্তি অ্যাম্পি থিয়েটারে। সেখানে সাগ্রহে অপেক্ষা করতে থাকলাম নতুন করে রামায়ণ দেখবার জন্য। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অডিয়েন্সে সেদিন কিন্তু গ্যালারি ছিল একদম ঠাসা। আর কত সুন্দর দেখুন পিছনের ওই ব্যাকগ্রাউন্ডটা। সূর্য তখন প্রায় ডুববে ডুববে করছে। সূর্য ডোবা এমন সন্ধ্যায় সাগর কিনারায় ফায়ার ড্যান্সের সঙ্গে রামায়ণের এ যেন এক অদ্ভুত মেলবন্ধন। সারা জীবন মনে থাকবে আমার এই ক্ষণ। আর এই সমস্ত সুন্দর সুন্দর গল্প আপনাদের সঙ্গে না করে কি থাকা যায় বন্ধুরা? আর আপনাদের যদি আমার এই গল্পগুলো সত্যিই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। Kejadian Sebaman Wida, Senam dan Kasih Epic Antara Ramayana, with the crown prince of the Ayodhya Kingdom. এই যে বন্ধুরা, এরা সবাই মিলে চাক 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 করে যে আওয়াজটি বের করছে না, এটা আসলে ওনাদের জন্য এক ধরনের মন্ত্র। এবং ওনারা বিশ্বাস করেন এই মন্ত্র আওড়াতে থাকলে ভিতরে এক রকমের দৈব শক্তি প্রবেশ করে, এবং সেই শক্তি দ্বারাই পরিচালিত হয়ে তখন তারা সেই সমস্ত ধার্মিক নাটকগুলি আপন ইচ্ছাতেই করতে থাকে। তাছাড়া জানেন বন্ধুরা, এই নৃত্যনাট্যের কিন্তু আলাদা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয় না। এই মন্ত্রধ্বনিগুলো দিয়েই বিভিন্নভাবে বিভিন্ন রকম আওয়াজ সৃষ্টি করা হয়, এবং সেগুলোই ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে কাজ করে। ওই দেখুন, ওখানে দেখানো হচ্ছে রাম এবং সীতার মহাবিবাহ পর্ব এবং বনবাসে যাওয়ার পরবর্তী কাহিনী। এরপর তো সবাই জানেন, সোনার হরিণ দেখে সীতার মনে ইচ্ছা জাগে তিনি সোনার হরিণটি নেবেন, এবং সেই জন্য
রামকে অনুরোধ জানান তাকে ওই সোনার হরিণটি এনে দেবার জন্য। এরপর সীতার অনুরোধে লক্ষ্মণের কাছে সীতার ভার দিয়ে রাম চলে যান সোনার হরিণটিকে ধরতে। এর মাঝখানে আমি কি ভাবছিলাম জানেন, পৃথিবীর এই যে বিভিন্ন প্রান্ত থেকে এত দর্শক এসেছেন যারা রামায়ণ জানেন না, তারা কি এটি দেখে কিছু বুঝতে পারছেন? যাই হোক, রাম চলে আসেন সোনার হরিণটিকে ধরতে, কিন্তু হরিণটি তো ছিল আসলে রাক্ষস মারিচ, তাই বিভিন্ন ছলা কলায় রামকে ভুলিয়ে রাখছিলেন। এরপর রামের চিন্তায় উৎকণ্ঠা হয়ে সীতা লক্ষ্মণকে পাঠিয়ে দিলেন রামের খোঁজে। লক্ষ্মণ যদিও একটা গণ্ডি রেখা কেটে গেলেন সীতার চারিপাশে, তবুও রাবণ ছলে বলে কৌশলে ভিখারির বেশ ধরে এসে সক্ষম হয়ে গেলেন সীতাকে অপহরণ করতে। এরপর জটায়ুর সাথে প্রবল চেষ্টা সীতাকে বাঁচাবার। হাজার চেষ্টা সত্ত্বেও জটায়ু প্রাণ হারালেন রাবণের হাতে। হনুমান চরিত্রটি এই নাটকে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু দর্শক মহলে খুব উত্তেজনা দেখা দিল। আসলে এই হনুমান মহাশয়টি দর্শকদেরকে কিন্তু খুব এন্টারটেন করেছেন। তার অভিনয় দক্ষতার সঙ্গে সঙ্গে তিনি একজন কৌতুক শিল্পীও বটে। এরপর বানরের লেজ দিয়ে গোটা লঙ্কার জ্বালানোর কাহিনী তো সবাই আমরা জানি। পরিশেষে বানর দলের সাহায্যে রামের রাবণকে বধ করবার কাহিনী, আর সেই সঙ্গে হনুমানের আরও কিছু মজাদার কাহিনী। এত সুন্দর সন্ধেটা আজ আমি কাটালাম, সে আর কাউকে বলে বোঝাতে পারছি না। যাই হোক, নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার ঘোড়ার গল্পগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন আমার চ্যানেলটির সঙ্গে। নমস্কার।